স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডিজ ইউটিউব চ্যানেল। জ্ঞান অর্জনের এই সুন্দর যাত্রায় আমরা একসঙ্গে শিখব সহজ ভাষায়, গভীরভাবে এবং পরীক্ষা ভিত্তিক উপায়। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল। এটি একটি প্রবন্ধ। তো আমরা প্রথমে প্রবন্ধ কি এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। সংস্কৃত ভাষায় প্রবন্ধ বলতে বোঝায় প্রকৃষ্টরূপে বন্ধনযুক্ত সাহিত্য, যা সাধারণ ভাষায় তথ্য ও যুক্তির পরস্পর অন্যায় এবং পারস্পর্য সব কিছু নিয়ে একটি সুসংগঠিত সিদ্ধান্তই হলো প্রবন্ধ। তাহলে বোঝা গেল। এবার প্রবন্ধের কিছু বৈশিষ্ট্য আছে। প্রবন্ধ জিনিসটা কি না, যুক্তির প্রভাব, উপস্থাপনের নিরপেক্ষতা ও বিশেষ গদ্যরীতির প্রাধান্য, ব্যক্তির নিজস্ব ভাবের পরিবর্তে বস্তুনিষ্ঠতাই যথার্থ। সাধারণত প্রবন্ধ সাহিত্যে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজ, রাজনীতি, সাহিত্য, ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এই প্রবন্ধতে চরিত্রের সংখ্যা খুব স্বল্প থাকে, অর্থাৎ খুব কম থাকে। প্রথমে আমরা, যেহেতু তোমাদের এমসিকিউ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার তোমাদের এমসিকিউ হবে 40 নম্বরের, একটাই পার্থক্য, থার্ড সেম বোর্ড এক্সাম আর ফার্স্ট সেম হচ্ছে তোমাদের স্কুল, অর্থাৎ যে স্কুল বা মাদ্রাসায় পড়ো সেই স্কুল কিন্তু প্রশ্ন পড়বে। তো আমি এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য জোর দিতে বলবো, তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যিনি হোক না কেন, তিনি যেইগুলো বেশি ইম্পর্টেন্ট বলে দিচ্ছেন, বেশি যেগুলো জোর দিচ্ছেন, অবশ্যই তোমরা সেইগুলোই পড়বে বেশি করে। তবে তোমরা তো টেক্সটের কোনো বিকল্প হয় না, তোমরা যদি টেক্সটটাকে খুঁটিয়ে পড়ো তাহলে তোমাদের কোনো সাজেশনের প্রয়োজন হবে না। প্রথমে আমরা, যেহেতু তোমাদের এমসিকিউ, তাই আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে, অর্থাৎ লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। প্রত্যেকের টেক্সট খোলো এবং টেক্সটের এতে কিন্তু দেওয়া আছে, টেক্সটের নিচে কিন্তু তোমাদের দেখো লেখক পরিচিতিটা দেওয়া রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 সালে 26শে জুন এবং মৃত্যুবরণ করেন কত সালে, 1894 সালে 8ই এপ্রিল। তিনি ছিলেন 19 শতকের ব্রিটিশ বাঙালি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। কোথায়? কাঁঠালপাড়া গ্রামে, নৈহাটি শহরে। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসাবে গণ্য করা হয়, তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবেও, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষা আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন। মনে রাখবে, কার? বঙ্গদর্শনের। তৎকালীন সময়ে প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য ও পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে সামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। এবার আমরা এর উৎসটা কি জেনে নেব। তো তার আগে আমি বলি, প্রত্যেকটা স্টুডেন্ট কি বলে, যে বলে ম্যাম এখান থেকে একটু মোস্ট ইম্পর্টেন্টগুলো বলে দিন, হ্যাঁ, এগুলো সাজেশন দিন। তো আমি বলি, যদি ইম্পর্টেন্ট কয়েকটা হতো তাহলে আমাদের যিনি লেখক আছেন, হ্যাঁ, বা এই টেক্সটটা যেটা করা হয়েছে একসঙ্গে, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে টেক্সটটা দেওয়া হয়েছে, তাহলে তোমাদের টেক্সটে শুধু ইম্পর্টেন্টগুলোই দিত, কারণ যেগুলো ইম্পর্টেন্ট। কারণ এখানে দেওয়া হয়েছে কি, এখানে সবই ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে, সবই গুরুত্বপূর্ণ, তার মধ্যেই তো তোমাদের প্রশ্ন আসবে নাকি। যদি সবই ইম্পর্টেন্ট বলে দেয় তো কি হবে না।
তোমাদের প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে করে পড়তে হবে। তুমি দেখবে তোমরা যখন পড়বে, নিজে পড়ে যখন একটা ভালো রেজাল্ট করবে তোমাদের খুব ভালো লাগবে, কিন্তু ওই রেজাল্টটাই তুমি যদি কোনো টুকলির ভরসায় করো, টুকলি করে করো, টুকে করো, অন্যজনকে জিজ্ঞাসা করে করো, হ্যাঁ ফার্স্ট যদিও হও, তাহলে ততটা কিন্তু মনে শান্তি পাবে না যতটা তুমি পড়ে নিজে একা করে পারবে। তাই আমি বলবো যে তোমরা সাজেশন মোস্ট ইম্পর্টেন্ট বলবে না, প্রত্যেকটা লাইনে আমি যখন পড়াবো প্রত্যেকটা লাইন ধরে নাও ইম্পর্টেন্ট। তাহলে এর উৎস কি না, বঙ্গদর্শন পত্রিকায় 1280 বঙ্গাব্দে ভাদ্র মাসে কমলাকান্তের আবির্ভাব ঘটে। এই পত্রিকাতেই কমলাকান্তের দপ্তর এর ত্রয়োদশ অর্থাৎ 13 সংখ্যক প্রবন্ধ হলো বিড়াল। এখানে আমরা পাবো কমলাকান্ত। কমলাকান্ত কে ছিল না, স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই কিন্তু কমলাকান্ত ছিল। চলো এবার আমরা টেক্সট বাই টেক্সট লাইন ধরে আলোচনা করি। বলছে, আমি শয়ন গৃহে চারুপায়ের উপর বসিয়া হুঁকো হাতে ঝিমাইতেছিলাম। না, কোথায় শয়ন গৃহ মানে হচ্ছে শোবার ঘরে, চারিপায়ে মানে হচ্ছে কি চার পাওয়ালা কোনো একটি বস্তু, সেটা চেয়ার হতে পারে, সেটা খাটিয়া হতে পারে, বা আরও বিভিন্ন যেখানে চারিপায়ের যেই জিনিসগুলো রয়েছে, না সেই চারিপায়ের উপর বসিয়া হুঁকো কি ছিল না হাতে, মানে কি এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে না, হাতে কি ছিল না, হাতে হুঁকো ছিল, হুঁকো হাতে ঝিমাইতেছিল, না কি করছিল, ঝিমাইতেছিল। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছিল, না কি হচ্ছিল, একটু মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছিল। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় না, এই জন্য হুঁকা হাতে নিম্নিত লেচনে আমি ভাবিতেছিলাম, আমি যদি নেপোনিয়াল হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। এই সময় একটু ক্ষুদ্র শব্দ হইল ম্যাও, না কি শব্দ হলো, ম্যাও। অর্থাৎ এখানে যে লেখক সে না একটি হুঁকো হাতে করে চার পায়ের উপর বসে সে ঝিমাইতেছে। কেন ঝিমাইতেছে না, এখনও আহার প্রস্তুত হয় না, অর্থাৎ খাবার রেডি হয় নাই। আচ্ছা, লিমিলিত লোচনে মানে কি, লিমিলিত লোচনে মানে হচ্ছে চোখ মুঝে, চোখ অর্ধেক ঠিক মুঝে কোনো কিছু ভাবা, তাই ভাবছে যে আমি যদি, না কি ভাবছে যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। ঠিক আছে, আমরা এই নেপোলিয়ান, ওয়াটারলু এই ওয়ার্ডগুলোর সঙ্গে খুব পরিচিত, কারণ আমরা ইতিহাসে এগুলো পড়েছি। তবে এই যখন ভাবছিল এমন সময় একটা ক্ষুদ্র শব্দ হলো কি, ম্যাও। তারপর কি করলো না, এবার চাহিয়া, লেখক কি করলেন না, চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। আমি চোখটা মুজে বসছিলাম, হঠাৎ একটা শব্দ হলো, তো আমি হঠাৎ চোখটা খুলে যখন দেখলাম, প্রথমে কিছুই বুঝতে পারলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরলত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিতেছে। আফিঙ্গ মানে হচ্ছে আফিম। তাহলে প্রথমে আমার কি মনে হয় না, ওয়েলিংটন অর্থাৎ আর্থার ওয়েলিসলি। ওয়েলিংটন কে ছিল না, আর্থার ওয়েলিসলি, যে হঠাৎ কি করেছে না, বিড়ালত্ব প্রাপ্ত হয়ে, বিড়াল হয়ে সে আমার কাছে এসছে, না কি করতে না, আফিঙ্গ অর্থাৎ আফিং ভিক্ষা করতে। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল ম্যাও। তখন সে ভাবছে কি যে না, ওয়েলিংটন এসছে, এবং তারপর সে ভাবে না ডিউককে এর আগে কি করা হয়েছে না, এক্ষুনি একটা কি হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে ইতিমধ্যে, তো এখন আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাবে না, কারণ বেশি অতিরিক্ত লোভ আবার ভালো নয়। এটা যখন ভাবছে, আবার ডিউক কি বলে উঠলো যে ম্যাও। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখলাম যে ওয়েলিংটন নহে। তখন চক্ষু চেয়ে ভালো করে দেখছে যে এটা তো ওয়েলিংটন নয়, আমি তো ডিউককে ভেবেছিলাম। এখন একটি কি ক্ষুদ্র মার্জার মানে কি, বিড়াল। আচ্ছা, এই মার্জার শব্দটা কি শব্দ বলো তো? এই মার্জার শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়েছে তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। অর্থাৎ সেই মার্জার অর্থাৎ বিড়ালটা প্রসন্ন যে তার জন্য দুধ রেখে গিয়েছে, সেটা সব উদার সহ মানে পেট ভরে খেয়ে নিয়েছে।
আমি তখন ওয়াটারলুর মাঠে বুহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। বলছে সে যখন খায় আমি তখন কি করছিলাম না ওয়াটারলুর মাঠে বুহ রচনায় আমি তখন ব্যস্ত ছিলাম। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনে সুখ এ জগতে এক প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছে ম্যাও। সে কী করেছে না সেই মার্জার সুন্দরীটি বিড়ালটি না সেই দুগ্ধটি অর্থাৎ যেই দুধটা রাখা ছিল সে তৃপ্তি ভরে আপন মনে সে খেয়ে নিয়েছে এবং অতি মধুর স্বরে কি বলছে না ম্যাও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল, না কি ছিল তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছেঁচে কেহ খাই খই। অর্থাৎ এইটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আমরা জানি ছোটবেলা থেকে আমরা প্রবাদ বাক্যের সঙ্গে অনেকটাই পরিচিত। তো বলছে কেহ মরে বিল ছেঁচে কেহ খাই খই, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একজনের জন্য যার জন্য দুধটা রেখেছিল সে তো খেতে পারে নাই, তো অন্যজন খেয়ে নিল। তাই বলছে কেউ বিল ছেঁচে মরছে, মানে সে বিল ছেঁচে কই মাছগুলো তুলছে আর কেউ খেছে সে কই মাছগুলো খেয়ে নিচ্ছে। তাই বলছে কেউ মারে বিল ছেঁচে কেউ খায় কই। তো আমার খাওয়ার যেটা কথা ছিল, তো আমার রাখা দুধটা সে কী করে মার্জান্না খেয়ে নেয় এবং সে মনে মনে সে সে বলছে ভাবছে, অর্থাৎ বিড়াল মনে মনে ভাবছে যে কেউ মারে বিল ছেঁচে কেউ খায় খই। বুঝি সে ম্যাও শব্দ দিয়ে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। এই ম্যাও শব্দটা দিয়েই সে মনটা বুঝিবার সে অভিপ্রায় ছিল। বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়াছি এখন কি বলো। বিড়ালের মনের ভাব বিড়াল বলতে চাইছে এখানে যে এখন তো তোমার দুধটা খেয়ে নিয়েছি, খেয়ে বসে আছি, এখন কি বলো। বলি কি আমি তো ঠিক করিতে পারলিলাম না, দুধ আমার বাপের নয়, এবার আমি কি বলবো, আমি সেটা কি করতে পারি না ঠিক করতে পারি না। কারণ কি, কারণ হচ্ছে দুধ আমার বাপের নয়, দুধটা তো আমার বাপের নয়, দুধ কার না দুধ মঙ্গলার, দুয়েছেন কে, দুয়েছেন প্রসন্ন। অর্থাৎ সে গাভীটার নাম হচ্ছে যে দুধ দেয় তার নাম মঙ্গলা এবং যে দুয়েছেন তার নাম হচ্ছে প্রসন্ন। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি নাই। অর্থাৎ এখানে লেখক ভাবছেন যে আমি কি বলবো, আর আমি তো ঠিক করতে পারছি না, কারণ দুধটা তো আমার বাপের নয়, কারণ দুধটা কার, দুধটা মঙ্গলার, দুয়েছেন প্রসন্ন, এবং এতে আমার যে অধিকার আছে বিড়ালেরও সেই একই অধিকার আছে। সুতরাং এই জন্য আমি কি তাকে রাগ করিতে পারলাম না। তবে চিরাগত একটা প্রথা আছে, প্রথাটা কি না আগেকার প্রাচীন একটা প্রথা যেটা যুগ যুগ হয়ে চলে আসছে। সেই চিরাগত প্রথাটা কি, বিড়াল দুধ খাইয়া গেলে তাকে লাঠি দিয়া তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। অর্থাৎ চিরাগত প্রথাটা হচ্ছে যদি কোনো বিড়াল দুধ খেয়ে যায় তাহলে তাকে কি করতে হয়, লাঠি দিয়ে মারতে হয় বা তাড়াতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলের কুলঙ্গার স্বরূপ পরিচিত হইব, তাহলে আমি যদি সেই চিরাগত প্রথাকে অবমাননা করে যদি সেটা না মানি তাহলে কি হবে না মনুষ্যকুলের কুলঙ্কার স্বরূপ আমি পরিচিত হইব। ইহাও বাঞ্ছনীয় নয়, এটাও কিন্তু বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, অর্থাৎ এই মার্জারি যদি তার স্বজাতি মণ্ডল কি তার যে রয়েছে আরও অন্যান্য বিড়াল রয়েছে সে তাদেরকে গিয়ে যদি বলে দেয় যে কমলাকান্ত একটা কাপুরুষ বলে যদি সে উপহাস করে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধ। অর্থাৎ কি, অর্থাৎ পুরুষের ন্যায় আমাকে আচরণ করতে হবে, নাহলে ও যদি গিয়ে বলে দেয় যে কমলাকান্ত একটা কাপুরুষ, কারণ কি, কারণ ওদের চিরাগত একটা প্রথা ছিল, সেই প্রথাটা হচ্ছে কোনো বিড়াল যদি দুধ খেয়ে যায় তাহলে তাকে কি করতে হয়, লাঠি দিয়ে মারতে হয় বা তাড়াতে হয়। কিন্তু আমি যখন ওই কমলাকান্তের দুধটা খেয়ে বসেছিলাম সে আমাকে কিছুই বলেনি, তাহলে সে কি একটা কাপুরুষ। অর্থাৎ ওই জন্য সে বলছে যে আমাকে একটা পুরুষের ন্যায় আচরণ করতে হবে। ইহা স্থির করিয়া সকারত চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে একটি ভগ্নযষ্টি আবিষ্কার করিয়া সগর্ভে মার্জারির প্রতি ধাবমান হইলাম। নাকি
একটি ভগ্ন যষ্টি, অর্থাৎ যষ্টি মানে কি লাঠি, একটা ভাঙা লাঠি অনেক অনুসন্ধান করে আবিষ্কার করলাম, অর্থাৎ পেয়ে কি করলাম না স্বগর্ভে অর্থাৎ বুক ফুলিয়ে কি করলাম মার্জারির দিকে ধাবমান হইলাম, অর্থাৎ গেলাম। মার্জারি কমলাকান্তকে চিনিত না, কি করতো, মার্জারি কমলাকান্তকে চেনে। সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হইল, হবার কোনো লক্ষণ প্রকাশ করিল না, অর্থাৎ সে লাঠিটা দেখে কিন্তু বেশি ভীত হলো না, কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। কি করিল না, সে না ভয় পেয়ে কেবল শুধু কমলাকান্তের মুখের দিকে তাকিয়ে সে একটু সরে গিয়ে বসলো এবং বলল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া অর্থাৎ লাঠিটি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুঁকা লইলাম, অর্থাৎ পুনরায় সে শয্যায় চলে এসে হাতে হুঁকো নিয়ে নিল। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়াছে, তখন না কি প্রাপ্ত হইয়াছে না দিব্যকর্ণ প্রাপ্ত হইয়াছে। মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম, অর্থাৎ মার্জার অর্থাৎ সেই বিড়ালটি কি বলতে চাইছে সেটা ওই সকল বক্তব্য তার বুঝতে পারলাম। বুঝলাম যে বিড়াল বলিতেছে, তাহলে এবার বিড়াল কি বলছে সেই ভাবটা প্রকাশ করছে না, মারপিট কেন, স্থির হওয়া, হুঁকো হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। বলছে এত মারপিট করছো কেন, তুমি স্থির হও, চুপ করে বসো, হাতে হুঁকোটি লও, তারপর কি করো একটু বিচার করে দেখো। এই সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরাই খাইবে। বলছে এই সংসারে কি কি আছে না, ক্ষীর সর দুগ্ধ, দই মাছ মাংস এই সকলে কি তোমরাই খাইবে, আমরা কি কিছুই পাইব না কেন। বলছে এইগুলো সকলেই তোমরা সবই খাবে, আমরা কি কিছুই পাবো না। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি। হ্যাঁ তোমরা মানুষ আর আমরা বিড়াল, এতে প্রভেদটা কিসের। তোমাদের ক্ষুধ পিপাসা আছে, বলছে তোমাদের ক্ষুধ পিপাসা আছে, অর্থাৎ তোমাদের কি ক্ষুধা পিপাসা আছে, আমাদের কি নাই। তাহলে কি হ্যাঁ তোমরা মানুষ আমরা বিড়াল, এতে প্রভেদটা কি, তোমাদের ক্ষুধা পিপাসা আছে তাই বলে কি আমাদের নাই। তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে মানে ঠ্যাঙ্গা লাঠি লিয়া মারিতে আইসো, তাহা আমি অতি বহু অনুসন্ধানেও পাইলাম না। বলছে তোমরা খাও, আমরা তো তখন আপত্তি করি না, তোমরা যখন খাও আমরা তো তখন কোনো আপত্তি করি না, কিন্তু আমরা যখন খাই তোমরা কেন আপত্তি করো, তখন তোমরা কোন শাস্ত্রানুসারে সেই মানে লাঠি নিয়ে ঠ্যাঙাতে আসো, মারতে আসো, তা আমি বহু অনুসন্ধান করে পাই নাই, এর উত্তর আমি পাই নাই। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। বলছে তোমরা আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি নাই। বলছে যে চতুষ্পদ, বিজ্ঞ চতুষ্পদ অর্থাৎ বিজ্ঞ মানে কি জ্ঞানী চতুষ্পদ এর শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতি অর্থাৎ জ্ঞানের কোনো উন্নতি উপায়ন্তর দেখি নাই। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিতেছ, অর্থাৎ তোমাদের বিদ্যালয় দেখে এই কথাটা মনে হয় যে তোমরা বুঝিতে পারতেছ। দেখো শয্যাশয়ী মনুষ্য অর্থাৎ কমলাকান্তকে বলছে যে শুয়ে রয়েছে, ওই জন্য বলছে দেখো শয্যাশয়ী মনুষ্য ধর্ম কি। বলছে দেখো ধর্ম কি তুমি কি জানো। বলছে পরোপকারী পরম ধর্ম, নাকি পরোপকারী পরম ধর্ম। পরোপকার মানে কি, পরের উপকার করা। তাহলে কি ধর্ম আসলে কি না, পরের উপকার করাটাই হচ্ছে পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, অর্থাৎ তুমি যে এই দুধটুকু রেখেছ সেটা খেয়ে কী করলাম আমি উপকার পেয়েছি, তাহলে আমি কি তাহলে পরের উপকার তুমি যেহেতু করলে তাহলে তুমি কি একটা ধর্ম পালন করলে, কারণ ধর্ম জিনিসটাই হচ্ছে পরোপকারী পরম ধর্ম। পরীক্ষাটা আসে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকারী সিদ্ধ হইল, অর্থাৎ তোমার এটা সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। অতএব তুমি হলে কি সেই পরম ধর্মের ফলভোগী তো হতে পারলে। আমি চুরি করি আর যাই করি, আমি তোমাকে ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ, ঠিক আছে। তাহলে আমি চুরি করলাম যাই করলাম সেটা তোমার দেখার দরকার নেই, আমার জন্যই তো তুমি
মানে পরোপকারী পরম ধর্ম সেই ফলভোগীটা পেতে পারলে, অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়। নাকি অতএব আমাকে না মেরে, আমাকে না প্রহার করে কি করো না আমার প্রশংসা করো, কারণ কি আমি তোমার ধর্মের সহায়। এটা কে বলছে? না বিড়াল বলছে। কার ধর্মের সহায়? না কমলাকান্ত দপ্তর। দেখো আমি চোর বটে, না কি বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? বলছে হ্যাঁ আমি চোর, কিন্তু আমি কি সাধ করে চোর হয়েছি? খাইতে পেলে কে চোর হয়? বলছে হ্যাঁ, কে খাইতে পেলে অর্থাৎ খেতে পেলে কে চোর হয় বলো দেখি। দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহারিয়া ওঠেন, তাহারা অনেকেই চোর অপেক্ষা অধিক অধার্মিক। অর্থাৎ তারা কি চোর অপেক্ষা অধিক অধার্মিক। তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন নাই। তাদের চুরি করার কোনো প্রয়োজন নেই বলে তারা কি করে? তারা চুরি করে না। কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেও চোরে চুরি করে। বলছে তাহাদের যে এত ধন সম্পদ রয়েছে, তারা সেই ধন সম্পদ সঞ্চয় করে রেখেছে, গরিবদের দেয় না বলেই তো ইহাতেই চোরেরা চুরি করে, ইহাতেই গরিবরা কি করে? তারা চুরি করে। অধর্ম চোরের নহে, চোর যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনী। অর্থাৎ কি বলছে? অধর্ম চোরের নহে, চোর যে চুরি করে তার থেকেও অধর্ম কে জানো? তার থেকে অধর্ম হচ্ছে কৃপণ ধনী। যে বেশি কৃপণ সেই হচ্ছে অধর্ম। চোর দোষী বটে, চোর কি দোষী? কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণ দোষী। কি বলছে? না কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণ বেশি দোষী। চোরের দ্বন্দ্ব হয়, ঠিক আছে? চুরির মূল যে কৃপণ, তাহার দ্বন্দ্ব হয় না কেন? অর্থাৎ বলছে চোরের তোমরা শাস্তি দাও, চোরের দ্বন্দ্ব হয়, কিন্তু এর মূলে যে রয়েছে, অর্থাৎ যার জন্য এরকম ঘটনা ঘটছে, যে ধনী অনেক তার কাছে আছে, তারপরেও সে সেগুলো সঞ্চয় করে রেখে দিচ্ছে, গরিবদের দিচ্ছে না, অর্থাৎ তার দ্বন্দ্ব হয় না কেন? তাকে কেন তোমরা দ্বন্দ্ব দাও না? এখানে কবি এই কথাই বলছে। দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাউ ম্যাউ করিয়া বেড়াই। অর্থাৎ হ্যাঁ, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাউ ম্যাউ করে বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। অর্থাৎ আমি যখন প্রাচীরে প্রাচীরে ম্যাউ ম্যাউ করে বেড়াই, তখন আমাকে কি দেয় না? না আমাকে কেউ মাছের কাঁটাটুকুও দেয় না। মাছের কাঁটা, পাতের ভাত নর্মদায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। অর্থাৎ কি ছিল না? মাছের কাঁটা, হ্যাঁ, পাতের ভাত না কোথায় ফেলে দেয়? না নর্মদায় ফেলে দেয়, তথাপি জলেও ফেলে দেয়, হ্যাঁ, তাও কিন্তু আমাকে ডেকে দেয় না। তোমাদের পেট ভরে, আমার পেট ক্ষুধায় কি প্রকার জানিবে? তোমাদের তো পেটটা ভরা, তো যাদের পেট ভরা নেই তাদের ক্ষুধার কি যন্ত্রণা, কি কষ্ট, তোমরা সেটা কিভাবে বুঝবে? হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? বলছে তোমরা যদি দরিদ্রের জন্য ব্যথিত হও, তোমাদের কিছু অগৌরব আছে? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই। বলছে যে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া এটা লজ্জার কথা, সন্দেহ নেই। যে কখন অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাঁপড়ে পড়িতে রাত্রে ঘুম নাই। সকলে পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর কে হবে? বলছে সকলে পরের ব্যথায় ব্যথিত হতে রাজি আছে, কিন্তু ছোট লোকের দুঃখে কেউ রাজি নয়, ছোট লোকের ব্যথায় কেউ রাজি হতে চায় না, তাই বলছে। দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কা আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইত, তবে তুমি তাহাকে কি ঠেঙাইয়া লইতা মারিতে আসিতে? অর্থাৎ বলছে যে কোনো শিরোমণি বা কোনো ন্যায়লঙ্কা যদি সেই দুধটুকু তোমার খেয়ে যেত, তাহলে তুমি কি তাদের মারতে যেতে লাঠি দিয়ে? বরং কি করতে? মারতে না, তার জন্য বরং জোরহাট করিয়া বলিতে যে আরেকটু আনিয়া দিব,
তবে আমার বেলায় লাঠি কেন? তাদের বেলায় কি বলতে? তাদের বেলায় মারতে না, তাদের বেলায় কোনো লাঠি বেরোতো না, তাদের বেলায় আরও কি বলতে, আর বলতে যে আরও একটু আনিয়া দিব বা আর একটু আনবো। কিন্তু তাহলে আমার বেলায় লাঠি কেন? তো আমার বেলায় লাঠি বার করছো কেন? তুমি বলিবে তাহারা তো অতি পণ্ডিত, বড় মান্য লোক। তাহলে এর উত্তরে তুমি কি বলবে? না বিড়াল বলছে এর উত্তরে তুমি বলবে তাহারা অতি পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিত নয়। তাহারা অতি বড় মান্য লোক, আমি তো কোনো মান্য লোক নয়। তবে পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? অর্থাৎ হ্যাঁ, তারা মান্য ব্যক্তি হতে পারে, কোনো পণ্ডিত হতে পারে, জ্ঞানীগুণী মানুষ হতে পারে, তবে ক্ষুধা তো সবার একই। ক্ষুধা যে লাগে সেটা তো সবার একই। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যে মানে জ্বালা, সেটা তো সবার একই হয়। তাই বলছি যে তাহলে পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাদের ক্ষুধা বেশি? তা তো নয়, সেটা তো নয়। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির কি রোগ। অর্থাৎ এখানে একটা প্রবাদ বাক্য বলছে, তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ যেই মাথায় তেল আছে সেই মাথায় তেল দেওয়াই কি মনুষ্য জাতির একটা রোগ। অর্থাৎ যার পেট ভরা, যে খাইতে চায় না, তাকেই মানুষ কি করে, মানে বেশি করে দেয়, আর একটু নাও না, আর একটু খাও, আর একটু নাও না, নিন্দা এরকম বলে। তো যাদের ক্ষুধায় রাস্তায় পড়ে আছে, যারা খেতে পারছে না, যারা দরিদ্র অভাগা, তো তাদেরকে সেই খাবারগুলো তো দেওয়া যায়, তাদেরকে কেন দেয় না? তাই বলছে যে তেলা মাথায় তেল দেওয়া, যাদের খাওয়ার প্রয়োজন নাই তাদেরকেই মানুষ খাবার দিচ্ছে, আর যাদের প্রয়োজন আছে তাদেরকে তো মানুষ দেয় না। কারণ কি? তেলা মাথায় তেল দেওয়া এটা মানুষ জাতিরই একটা রোগ। এটা একটা প্রবাদ বাক্য। দরিদ্রের ক্ষুধায় কেউ বোঝে না, বলছে দরিদ্র গরিবের ক্ষুধা তো কেউ বোঝে না। যে খাইতে বলিবে বিরক্ত হয়, তাহার জন্য ভোজন আয়োজন করো। আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহাকে দণ্ড করো। ছি ছি। অর্থাৎ এখানে বিড়াল কিন্তু একটা সমাজের গরিব মানুষ হয়ে, সমাজের দুঃখ নিম্ন পীড়িত মানুষ হয়ে কিন্তু কথাগুলো বলছে যে কি না, দরিদ্রের ক্ষুধা তো কেউ বোঝে না, গরিবের ক্ষুধা তো কেউ বোঝে না। যে যাকে তোমরা খেতে বলো, যাকে তোমরা খেতে দাও, তাকে কি করো, মানে সে যে খেতে চায় না, সে বিরক্ত হয় খাবার কথা বললে, তার জন্য তোমরা কি করো না, ভোজন আয়োজন করো। তার জন্য তোমরা বিভিন্ন খাদ্যর আয়োজন করো, এটা আয়োজন সেটার আয়োজন। আর যে ক্ষুধার জ্বালায়, তাকে নিমন্ত্রণ করতে হয়নি, সে বিনা নিমন্ত্রণে বিনা আহ্বানেই তোমার অন্নটা খেয়ে ফেলেছে। তো এর বেলায় তোমরা তাকে দণ্ড দাও কেন? তাকে মারো কেন? তাকে প্রহার করো কেন? তাকে তাড়িয়ে দাও কেন? তাকে লাঠি দিয়ে আঘাত করতে যাও কেন? ছি ছি। তাই বলছে। দেখো আমাদিগের দশা, দেখ প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে মেউ মেউ করিয়া আমার চারিদিক দৃষ্টি করিয়াতেছি, কেহ আমাদিকে মাছের কাঁটা ফেলিয়া দেয় না। অর্থাৎ কি, আমরা কোথায় আছি? যে প্রাচীরে প্রাচীরের মধ্যে দিয়ে, প্রাঙ্গণে প্রাসাদে, সব জায়গায় ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াচ্ছি না, আমাদের কেউ মাছের কাঁটা ফেলে দেয় নাই। যদি কেউ দেয়, তবে যদি কেউ তোমাদিগের সহাগের বিড়াল হইতে পারিত, অর্থাৎ যেটা পোষা বিড়াল আমরা বলি, যদি সেই বিড়াল হইতে পারিত, তাহলে গৃহ মার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জন খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবে তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে, গলায় লোম হয়, এবং তাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। অর্থাৎ কি, যে না, যাদের যে বিড়ালগুলো এক কথায় আমরা বলতে গেলে পোষা বিড়াল, সেই বিড়ালগুলোকে খুব সুন্দরভাবে আদর যত্নে রাখা হয়, তাদের ভালো করে খেতে দেওয়া হয়, তাদের কি হয়, আদরে রাখা হয় না, তাদের কি হয়, তাদের লেজগুলো ফোলা ফোলা হয়, গায়ের লোম হয়, হ্যাঁ। আর আমাদের কি হয়, লেজগুলো মানে কি, লেজের লোম নাই বললে চলে, তারপর গায়ের লোম নাই বললে চলে। তাহাদিগের রূপের ছটা দেখিয়া, তাদের যে রূপের ছটা খুব সুন্দর, সেটা দেখে অনেক মার্জার আবার কবি হইয়া পড়ে। কিন্তু আমাদের দশা দেখো। তাই বলছে আমাদিগের দশা দেখো, আহারে ভাবে উদর কৃশ অস্থি পরিদৃশ্যমান
লাঙ্গুল বিনীত দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িতেছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছে ম্যাও ম্যাও। খাইতে পাই নাই, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। এ পৃথিবীর মৎস্য মাছ মাংসের আমাদেরও কিছু অধিকার আছে, খাইতে দাও, নইলে চুরি করিব। বলছে যে আমাদের মানে উদর কিস, আমাদের কালো চামড়া দেখে তোমরা কোনো ঘৃণা করি না। তোমাদের এখানে যেগুলো তোমাদের যত ভাগ আছে এখানে, মানে মাছে, গোশে, মাংসে, আমাদেরও ততটাই কি আছে না ভাগ আছে। আর তোমরা যদি খাইতে না দাও তবে আমরা চুরি করিব। আর আমাদের যে জিহ্বা ঝুলে পড়ছে, ঠিক আছে, দাঁত সামনে বাহির হইয়া আসিতেছে, আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? বলছে আমাদের এই যে কালো চামড়া, মুখটা শুকিয়ে গেছে, হ্যাঁ, ক্ষীণ গলায় যে আমরা ম্যাও ম্যাও বলছি, সরু গলায়, হ্যাঁ, এত কষ্টে যে ডাকছি, তোমাদের এতে দেখেও কি তোমাদের কোনো দুঃখ হয় না? চোরের দ্বন্দ্ব আছে, কিন্তু নির্দয়ার কি দ্বন্দ্ব নয়? বলছে যে চুরি করে তার দ্বন্দ্ব আছে, মানছি, কিন্তু যে নির্দয়া, যে আর একজনকে দেখে না, আর একজনের ব্যথায় ব্যথিত হয় না, হ্যাঁ, মানে আরেকজন যে ডাকছে বা তার সাহায্যের প্রয়োজন, তাকে সাহায্য করে না, সে যে নির্দয়া, সেই নির্দয়ার কি দ্বন্দ্ব হয় না? দরিদ্রের আহার সংগ্রহের দ্বন্দ্ব আছে, যে দরিদ্র সে আহার সংগ্রহ করছে তার দ্বন্দ্ব আছে, যে ধনী কার্পণ্যের তার দ্বন্দ্ব নাই কেন? বলছে যে ধনী সে যে কার্পণ্য করে, মানে কি কুঞ্জুস যাকে বলা হয়, কুঞ্জুসগিরি করে সে যে তার ধন সম্পদগুলো সঞ্চয় করে রেখেছে, তো তার দ্বন্দ্ব নাই কেন? তুমি কমলাকান্ত, দূরদর্শী, কেননা আফিংখোর। তাহলে কি বলছে না, তুমি কমলাকান্ত, তুমি দূরদর্শী, কেননা তুমি আফিংখোর। তুমিও কি দেখিতে পাও নাই যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? বলছে তুমিও নিজেও কি এই কথাটা বুঝতে পারো না, বা এটা দেখতে পাও না সমাজে, যে কে হয় না ধনীর দোষেই, যে ধনীদের দোষেই দরিদ্রতা চোর হচ্ছে। কারণ ধনীরা যদি সময়কে দেয়, আরও 5টা মানুষকে দেখে, তাহলে কোনো দরিদ্র আর কি হাত পাততে হবে না, তাকে চুরি করতে হবে না, তাহলে তার যে খিদের মানে যন্ত্রণা, সেটা তাকে ভোগ করতে হবে না। তাই বলছে ধনীর দোষেই তো দরিদ্র চোর হয়। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বলছে 500 লোকের মানে 500 লোকের দরিদ্রের বঞ্চিত, অর্থাৎ তাকে যে বঞ্চিত করিয়া একজন 500 লোকের দরিদ্র মানে লোকের আহার্য, অর্থাৎ আহার খাবার সংগ্রহ করিবে কেন? তাই বলছে যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে, তাহা দরিদ্রকে হবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্যই তাহার নিকট হইতেই চুরি করিবে। যদি সে না দেয় অবশ্যই দরিদ্র কিন্তু চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। কেন কি? কারণ অনাহারে মরিবে বলে এই পৃথিবীতে কিন্তু কেউ আসে নাই, সবাই কিন্তু খায়, প্রত্যেকের ক্ষুধার কি বলবো যন্ত্রণা আছে। অর্থাৎ এখানে গরিব মানুষরা, যারা সমাজে নিপীড়িত, যারা খেতে পায় নাই, তারাই বোঝে তাদের কতটা কষ্ট, খিদের কতটা যন্ত্রণা তারাই বোঝে। কিন্তু যারা আমরা খেয়ে পরে যারা দিন কাটাচ্ছি, এগুলো নিয়ে কখনো ভাবি না যে আমার পাশের মানুষ আর 5টা মানুষ কিভাবে দিন কাটাচ্ছে, তারা খেতে পাচ্ছে কি না, তাদের কষ্টটা একবার আমরা দেখি না। কিন্তু আমার হয়ে গেল, এখন মানুষ স্বার্থপর, স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, আমার হয়ে গেছে ব্যাস মিটে গেছে, যে আমার পরের জন আর কিভাবে খেতে পারবে কি না, আর আছে কি না, এগুলো কেউ আর দেখেই না এখন। তাই সত্যি বলতে এই বিড়াল প্রবন্ধটা খুব খুব সুন্দর একটা প্রবন্ধ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কারণ ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে, যেহেতু তোমরা লং ক্লাস আবার দেখতে একটু বিরক্ত বোধ হও, তাই আমি ক্লাসটা পার্ট বাই পার্ট ভাগ করে পড়াবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক,
কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর দেখা হবে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।